আসসালামু আলাইকুম। ক্লাস 10 দেখো, গত দিনের ক্লাসে আমি তোমাদের স্থানীয় ইতিহাস এতদূর অবধি পড়িয়েছিলাম, তাই তো? তো আজ আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে শহরের ইতিহাস। ঠিক আছে? তো দেখো, একটা শহরের ইতিহাস নিয়ে চর্চার অর্থ কি বলতো? একটা শহরের ইতিহাস নিয়ে চর্চার অর্থ হচ্ছে যে ওই শহরের পত্তন, নগরায়নের বিবর্তন, আধুনিকতা, তারপর বিভিন্ন সময় ওই শহরের যে জনগোষ্ঠী, তো সেই জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, তার পাশাপাশি ওই শহরের শিল্প সংস্কৃতি, রাজনীতির চর্চা, তারপর সেখানকার যে স্থাপত্য এবং সেই সময়ে যে ব্যবসা বাণিজ্য, তো সেই সম্পর্কে বিস্তারিত কি বলতো আলোচনা, তাই তো? এগুলো সবই হচ্ছে এই শহরের ইতিহাস চর্চার মধ্যে পড়ছে। ঠিক আছে? তো দেখো, আমরা যদি প্রথম দিকে ফিরে যাই তাহলে কি দেখতে পাবো? আমরা যদি প্রথম দিকে ফিরে যাই তাহলে দেখতে পাবো যে মানুষ জীবন ও জীবিকার সন্ধানে প্রথম বসবাস শুরু করে বড় বড় নদী তীরবর্তী স্থানে, তাই না? কেন বলতো? দেখো, তার কারণ হচ্ছে যে খাদ্য উৎপাদন, অর্থাৎ তারা যে চাষবাস করতো, সেই চাষবাসের জন্য তাদের তো জলের প্রয়োজন হতো। তার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, তারা এই জলপথে তখন যোগাযোগ ব্যবস্থা তাদের ভালো ছিল, তাই না? সেই জন্য বলা হচ্ছে যে প্রথম দিকে মানুষ জীবন ও জীবিকার সন্ধানে মানুষ প্রথম বসবাস শুরু করেছিল বড় বড় নদী তীরবর্তী স্থানে। তার কারণ ছিল তাদের খাদ্যের উৎপাদন এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছিল সেই নদীকে কেন্দ্র করে। বুঝতে পেরেছো? সেই জন্য দেখবে পৃথিবীর প্রায় সর্বত্র যে সমস্ত প্রাচীন যে সভ্যতাগুলো গড়ে উঠছিল না, সেইগুলো ওই তোমার নদীকে কেন্দ্র করে। তার মানে কি বলতো? পৃথিবীর প্রায় প্রাচীন যুগ থেকে আমরা যদি দেখি তাহলে সেই প্রাচীন যুগ থেকে যেসব শহর নগরের বিকাশ আমরা লক্ষ্য করি, তো সেইগুলো কিন্তু এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠছিল। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি হরপ্পা, মহেঞ্জোদারোর কথা, তাই না? তোমরা এদের সম্পর্কে পড়েছো, জানো যে হরপ্পা, মহেঞ্জোদারো এগুলো সব তো নদীমাতৃক সভ্যতা ছিল। কারণ কি, এরা নদীকে কেন্দ্র করে গড়ে উঠছিল, তাই না? সেই জন্য এদেরকে আমরা নদীমাতৃক সভ্যতা বলে থাকি। বুঝতে পেরেছো? সেই জন্য দেখো, এই মহেঞ্জোদারো শহর বা হরপ্পা শহর এর কথা বলো না কেন, এরা হচ্ছে তোমার এই নদী তীরবর্তী স্থানে এই শহরগুলো গড়ে উঠছিল, তাই না? সেই জন্য এদেরকে আমরা বলছি যে নদীমাতৃক সভ্যতা, তাই তো? আবার দেখো, এটা প্রাচীন যুগের গেল। এবারে যদি আমরা মধ্যযুগের ক্ষেত্রে আসি, তাহলে মধ্যযুগে দেখো তোমার মধ্যযুগের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এরকম তোমার বিকাশ লক্ষ্য করা গেছে, যে সমস্ত শহর বা নগর গড়ে উঠছে সেগুলো। ঠিক আছে? যেমন তোমার মধ্যযুগে দেখবে একটা বিখ্যাত শহর এই শাহজাহানাবাদ, বিখ্যাত তোমার শহর ছিল। তো যাই হোক, এরকম তোমরা দেখতে পাবে মধ্যযুগের ক্ষেত্রেও অনেক শহর। তো এই প্রাচীন আর এই যে মধ্যযুগের যে শহরগুলোর কথা বলছি, তো তোমাদেরকে এখানে মনে রাখতে হবে এই প্রাচীন বা মধ্যযুগের শহরের যে পরিকল্পনা, সেইটার সঙ্গে আধুনিক নগর পরিকল্পনার কিন্তু পার্থক্য ছিল স্পষ্ট। দেখো, আধুনিক যুগের যে শহর, সেই শহরের প্রণালী বলো, তার মানে হচ্ছে নালা নর্দমা যেগুলো, তারপরে পথঘাট, তারপরে হচ্ছে তোমার যানবাহন, তো এই সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কি বলতো আমূল পরিবর্তন ঘটছে। তার মানে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে আমরা তো প্রত্যেক ক্ষেত্রে দেখলাম যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক শহর যেগুলো সেই শহরের ক্ষেত্রেও প্রণালী বলো, পথঘাট বলো, যানবাহন, তো এই সব ক্ষেত্রেই আমূল পরিবর্তন ঘটে। এবং এই আধুনিক শহরগুলো অনুকরণ করছে কাদের না, পশ্চিমের অনুকরণে তারা সমস্ত কিছু এই পরিবর্তন ঘটিয়েছে। ঠিক আছে? পশ্চিমের অনুকরণের মাধ্যমে, মনে রাখবে। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে কি না, শহর ও নগরের যে তোমার পূর্ত এবং পৌর ব্যবস্থা, সেগুলো প্রাথমিক নিয়ম সিন্ধু সভ্যতার নাগরিকরা উপেক্ষা করার জন্য এই সভ্যতাগুলো ধ্বংসের কিনারায় পৌঁছে যায়। বুঝতে পেরেছো? তো সেই বিষয়ে আমরা প্রত্যেককে সজাগ এবং সতর্ক যদি আমরা থাকতে পারি, তাহলে কি হবে না,
এই আধুনিক কালের যে কলকাতা, তো সেই কলকাতার সহ আরো অনেক শহর আছে, তো সেরকম প্রত্যেকটা শহরকে আমরা পরিবেশ এবং পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে। তাহলে এখানে আমি কি বললাম, এটার অর্থ কিছু বুঝতে পারলে? দেখো, তার মানে এখানে আমি এটা বোঝাতে চাইলাম তোমাদেরকে যে যে কোনো শহর বা নগরের কথা বলো না কেন, যদি সেটা সঠিকভাবে কি করা হয় না রক্ষণাবেক্ষণ করা হয়, তবেই তার অস্তিত্ব কিন্তু টিকে থাকবে। না হলে সেটা কি হবে বলতো, না হলে কিন্তু সেই শহরটা বা নগরটা একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাই না? সেই জন্য এই কথাটা বলা হচ্ছে। যেমন ধরো আমরা দেখো, যেমন আমরা বর্তমান কালে যেমন কলকাতা শহরের কথাই আমরা বলতে পারি। যেমন কলকাতা শহরটা কি বলতো, না কলকাতা শহরটা দেবে এখন একটু যদি বেশি পরিমাণে পানি হয়, হ্যাঁ, তাহলে কি হয় বলতো, যদি তাহলে সেই তোমার যদি মানে বৃষ্টির পরিমাণটা যদি বেশি বেড়ে যায়, তাহলে কি হয়, তখন দেখবে কলকাতাটা জলে ভর্তি হয়ে যায়, তাই না? তার কারণ কি বলতো, এটা হচ্ছে তোমার কোনো রকম একটা নির্দিষ্ট প্ল্যানিং ছাড়াই এই শহরটাকে তৈরি করা হয়েছে। যদি একটা তোমার ঠিক মতো প্ল্যানিং করে যদি কলকাতা শহরটা তৈরি করা হতো, তাহলে বোধহয় এরকম কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হতো না, তাই না? এখন যেটা হচ্ছে যে দেখবে বৃষ্টি এর পরিমাণটা যদি বেশি হয়, তাহলে কিন্তু পুরো কলকাতা শহর জলে পরিপূর্ণ হয়ে যায়, তাই না? তো কি বলতো, এখানে তোমার যে একটা নির্দিষ্ট প্ল্যানিং ছিল না, বুঝতে পেরেছো, যার ফলে তোমার এরকম পরিস্থিতি এখন বর্তমানে সৃষ্টি হয়েছে, বুঝতে পারলে? তো সেই জন্য বলা হচ্ছে যদি একটা মানে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি একটা প্ল্যানিং এর মোতাবেক যদি শহরটা তৈরি করা হতো এবং সেটাকে যদি সঠিকভাবে তোমার রক্ষণাবেক্ষণ করা হতো, তাহলে কিন্তু এগুলো কি হবে বলতো, একসময় ধ্বংসের মুখে পড়বে না, তাই না? সঠিকভাবে তাহলে এর তোমার রক্ষা করা সম্ভব হবে। না হলে কিন্তু কি হবে বলতো, সেই প্রাচীন যুগের এই হরপ্পার মহেন্দ্র সভ্যতার মতো বা শহরের মতো এই শহরগুলো একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারলে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই কলকাতার ইতিহাস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি চর্চা করেছেন। তো মনে রাখবে কিছু জনের নাম, যেমন পূর্ণেন্দু পত্রী, নিখিল সরকার, তারপরে হচ্ছে তোমার রাধা রমন মিত্র, রাধা প্রসাদ গুপ্ত, এনারা সবাই ছিলেন এই কলকাতার ইতিহাস নিয়ে চর্চা ব্যক্তিবৃন্দ, ঠিক আছে? এদের নামগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? আর একটা কথা এখানে বলি, যে শহরের ইতিহাস চর্চার যে কথাটা বললাম, তো শহরের ইতিহাস চর্চার উল্লেখযোগ্য গ্রন্থ হলো একটা, যেটা হচ্ছে তোমার কলকাতাকে নিয়ে লেখা রাধা রমন মিত্রর লেখা, যেটার নাম হচ্ছে কলিকাতা দর্পণ, ঠিক আছে? এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে মনে রাখবে কলকাতা শহরকে বলা হয় সংস্কৃতির শহর। কি বললাম? কলকাতা শহরকে বলা হয় সংস্কৃতির শহর। এটা কোশ্চেন আছে যে সংস্কৃতির শহর নামে পরিচিত কে, তাহলে বলবে কলকাতা, ঠিক আছে? দেখো কেন বলা হচ্ছে বলতো সাংস্কৃতিক শহর কলকাতাকে, না তার কারণ হচ্ছে দেখো, রাজনৈতিক তথা ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র হিসাবেই কিন্তু শুধুমাত্র কলকাতা শহরের গুরুত্ব ছিল না, তার পাশাপাশি এই শহর সেই উপনিবেশিক কাল থেকেই সংস্কৃতি চর্চার পীঠস্থানে পরিণত হয়েছিল। বিভিন্ন জাতি ও ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক যে মিল বন্ধন, সেটাতে কলকাতাকে এক অনন্য মাত্রা দান করেছে। কি বললাম, যে সেই উপনিবেশিক কাল পর্ব থেকে সংস্কৃতি চর্চার পীঠস্থানে পরিণত হয়েছিল এই কলকাতা শহর। বিভিন্ন জাতি ও ভাষাভাষী মানুষের সংস্কৃতির মিলবন্ধন কলকাতাকে এক অন্য মাত্রা দান করেছে, বুঝতে পারলে? সেই জন্য কলকাতাকে বলা হয় সংস্কৃতির শহর, বোঝা গেছে? তাছাড়াও আরো অনেক এই শহরের ইতিহাস চর্চা বিষয়ক গ্রন্থ আছে, এগুলো একটু মনে রাখবে। যেমন একটা হচ্ছে ডক্টর সৌমিত্র শ্রীমানি সম্পাদিত কলিকাতা কলকাতা, ঠিক আছে? তারপরে আছে তোমার যেমন অনিরুদ্ধ রায় এর মধ্যযুগের নগর, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার যেমন
মুনতাসি মামুনের রচিত ঢাকা স্মৃতি ও বিস্মৃতির নগরী। বুঝতে পারলে? তারপরে হচ্ছে তোমার মনে রাখবে শামসুদ্দোহা চৌধুরীর রচিত প্রাচীন নগরী সোনারগাঁও এই বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ। ঠিক আছে, আর একটা কথা বলি, এটা মনে রাখবে তো যে সম্প্রতি সুভাষ বিশ্বাসের একটা প্রবন্ধ যেটার নাম হচ্ছে নদিয়া জেলার নগরায়ন প্রক্রিয়া, সেই প্রবন্ধ থেকে এই জেলার অর্থাৎ এই নদিয়া জেলার দরাবপুর, মদনপুর, বগুলা প্রভৃতি গ্রামগুলি উদ্বাস্তু আগমন এবং অকৃষিজীবী পেশার উপর ভিত্তি করে কিভাবে আদমশুমারি শহরে রূপান্তরিত হয়েছে তার ইতিহাস জানা যায়। তো এটা একটু মনে রেখো, বুঝতে পারলে? তার মানে দেখো, এই যে শহরের ইতিহাস, এই শহরের ইতিহাসের গুরুত্ব আমরা তাহলে কি বলতে পারি, যে আধুনিক ইতিহাস চর্চার একটা অঙ্গ হচ্ছে এই শহরের ইতিহাস, তাই না? এই ধরনের ইতিহাস কি করে না, শহর নগরের বিবর্তন প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করে, তাই তো? শহর নগরের বিবর্তন প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করে, যেটা আমি একটু আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছি তোমাদেরকে, তাই না? স্থানীয় ইতিহাসের মতোই শহরের ইতিহাস জাতীয় ইতিহাসের তথ্যের ঘাটতি পূরণ করে। কি বললাম? স্থানীয় ইতিহাসের মতোই। আমরা আগে যখন স্থানীয় ইতিহাস পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম, তাই না, যে স্থানীয় ইতিহাস কিভাবে শহরের স্থানীয় ইতিহাস কিভাবে জাতীয় ইতিহাসের রূপ ধারণ করছে, তাই না, বা তার যে ঘাটতি সেটাকে পূরণ করছে, এটা আমরা জেনেছি, তাই তো? তো সেই জন্য বলা হচ্ছে এখানেও যে এই স্থানীয় ইতিহাসের মতো শহরের ইতিহাসও কি করে না, এই জাতীয় ইতিহাসের যে ঘাটতি সেই ঘাটতিটাকে পূরণ করে এই শহরের ইতিহাস। বুঝতে পারলে? তার মানে শহরের ইতিহাসও জাতীয় ইতিহাসের তথ্যের ঘাটতি পূরণ করে। বোঝা গেছে? আর কি না, এই ইতিহাস শহরের যে ঐতিহ্য ও সংস্কৃতি সেটাকে তুলে ধরে, তাই তো? এটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম, তাই না? এই কলকাতা শহরের তোমার কথা বলতে গিয়ে আমি বললাম সংস্কৃতি সম্পর্কে। তো যাই হোক, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্ব, যে এই শহরের ইতিহাস যেটা সেটা শহরের ঐতিহ্য এবং তার সংস্কৃতিকে তুলে ধরে। বুঝতে পারলে? তো এটা গেল শহরের ইতিহাস। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে সামরিক ইতিহাস। ঠিক আছে, দেখো তাহলে এরপরে আমরা কি জানবো বললাম, যে সামরিক ইতিহাস, তাই তো? তো প্রথমেই আমরা আদিম যুগে ফিরে যাই, তাই তো? দেখো, মানুষ প্রথম কি করতো বলতো না, মানুষ প্রথম তার আত্মরক্ষার জন্য অস্ত্র ধরতে শিখেছিল, তাই তো? অস্ত্র তখন কি ছিল বলতো তাদের কাছে? তখন তাদের কাছে ছিল গাছের ডাল, তাই তো? একটা জন্তু আমাকে আক্রমণ করতে আসছে, তার থেকে রক্ষা পেতে হবে, সেই জন্য তারা এই গাছের ডালকে অস্ত্র হিসাবে ব্যবহার করত এবং নিজেদেরকে রক্ষা করত, তাই তো? তারপর পরবর্তীতে আবার আমরা দেখতে পাবো যে এই অস্ত্র দিয়েই আদিম মানুষ কি করেছে বলতো, পশুকে পোষ মানিয়েছে, তাই তো? তারপর তাদেরকে দিয়েই পশুপালন করিয়েছে, চাষবাদ করিয়েছে। তারপর যখন আবার লোহার আবিষ্কার হলো তখন কি হলো, তখন তো আর এই যে অস্ত্রের যে ধারণা সেটাই বদলে গেল। আস্তে আস্তে এমন একটা ধারণা মানুষের মধ্যে জন্মালো, অর্থাৎ মানে মানুষের মনে লোভ জাগলো। তখন মানুষের মনে হলো যে আমাদের কি করতে হবে, আমাদেরকে দেশ জয় করতে হবে, উপনিবেশ গড়তে হবে। আর সেই হিসাবে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে পর্তুগিজ, ইউরোপীয় নানা নাবিক বেরিয়ে পড়লেন। যেমন আমরা উদাহরণ হিসাবে ভাস্কো দা গামার কথা বলতে পারি, ঠিক আছে? তো এইভাবে দেশ জয়লাভ করার একটা স্পৃহা দেখা দিল। আবার আমরা দেখবে বিশাল যুদ্ধের কথা যদি বলি তাহলে তোমার নেপোলিয়ান বোনাপার্ট, তারপরে আলেকজান্ডারের কথা বলতে পারি,
তো এইগুলো হচ্ছে কি এখানে দেখো, এই যে ব্যাপারটা এটা হচ্ছে সামরিক ব্যাপার, তার মানে এরপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম সামরিক দিকে, তাই না? তো এতক্ষণ ধরে দেখো যেটা বললাম এটা হচ্ছে তোমার সামরিক প্রেক্ষাপট, ঠিক আছে? এরপরে আমরা জানবো এই সামরিক ইতিহাসটা। সামরিক ইতিহাস মানে কি বলতো? যুদ্ধের ইতিহাস, তাই তো? সামরিক ইতিহাস যুদ্ধের ইতিহাস, তাই তো? তো দেখো এই যুদ্ধের সম্পর্কে আমরা এবার একটু জেনে নেব। দেখো এই প্রাচীন যুগে পদাতিক হস্তি বাহিনীর সাহায্যে ভারতীয় যুদ্ধ পরিচালিত হতো। দেখো এই যে আমি বললাম যে প্রাচীন যুগে পদাতিক হস্তি বাহিনীর সাহায্যে ভারতের যুদ্ধ পরিচালিত হতো, এর উদাহরণ তোমরা দিলে বুঝতে পারবে ভালো করে যে প্রাচীন যুগে যে পদাতিক হস্ত বাহিনীর সাহায্যে যে যুদ্ধ হতো, তাহলে সেটা তোমরা বুঝতে পারবে উদাহরণ দিলে। যেমন দেবে একটা সিরিয়াল হয়, তোমরা দেখো কিনা জানি না, মহাভারত দেখেছো কি? দেখলে সেখানে দেখতে পারবে যে পদাতিক সৈন্যদের সেখানে দেখানো হয়েছে, তারপর হস্তি বাহিনীর ব্যবহারও সেখানে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো? তোমরা যদি মহাভারত দেখে থাকো, একটা শো হয় দেখবে, তো ওটা যদি দেখে থাকো ওখানে দেখানো হয়েছে। কিংবা তোমরা যদি মহাভারত যে মহাকাব্য আছে সেটা যদি পড়ো, সেখানেও তোমরা জানতে পারবে। বুঝতে পেরেছো? আর যদি না দেখে থাকো তাহলে যদি সময় পাও তাহলে একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। বুঝতে পারলে? আবার দেখবে মধ্যযুগে অশ্বারোহী গোলন্দাজ বাহিনী ভারতের অভ্যন্তরে যুদ্ধে ব্যবহার শুরু হয়। বুঝতে পেরেছো? দেখো মধ্যযুগের ক্ষেত্রে একটা উদাহরণ তোমাদেরকে দিই, যেমন হচ্ছে তোমার বাবরের সময়ে কি বলতো, বাবর ওই যে যুদ্ধটা হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ, সেই যুদ্ধে তিনি কামানের প্রথম ব্যবহার শুরু করেছিলেন। দেখো তোমরা জানো নিশ্চয়ই যে পানিপথে যে প্রথম যুদ্ধ হয়েছিল যেটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের হয়েছিল, তাই তো? তো এই পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের একমাত্র তোমার কারণ ছিল হচ্ছে কামানের ব্যবহার। বুঝতে পেরেছো? বাবরের কাছে অনেক কম সৈন্য থাকা সত্ত্বেও সে কামানের সহায়তায় এই প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির যে বিশাল বাহিনী সেটাকে পরাজিত করেছিল এবং সে জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। বুঝতে পেরেছো? তো এই যে কামানের ব্যবহার, তো এটা আমরা এখানে দেখেছিলাম। বুঝতে পেরেছো? আবার দেখো আধুনিক যুগের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, সেখানে দেখতে পাবো যে ইংরেজ আমলে সামরিক বাহিনী ও রণকৌশল আমূল পরিবর্তিত হয়েছিল। এই ইংরেজ আমলের উন্নত অস্ত্রশস্ত্র মানে ইংরেজদের উন্নত অস্ত্রশস্ত্র এবং উন্নত রণকৌশলের সাহায্যে এই ইংরেজ বাহিনী একটার পর একটা যুদ্ধে জয়ী হয়। বুঝতে পারলে? তার মানে ইংরেজদের এই যে একটার পর একটা যুদ্ধে জয়লাভের কারণ হচ্ছে তাদের উন্নত অস্ত্রশস্ত্র এবং উন্নত রণকৌশল। তার মানে এখানে তারা সামরিক যোদ্ধা হিসেবে পারদর্শী ছিল, তাই না? এটা এখানে ফুটে উঠছে। দেখো তার একটা প্রত্যক্ষ প্রমাণ আমি তোমাদেরকে দিতে পারি, যেটা হচ্ছে কি বলতো, বক্সারের যুদ্ধ, যেটা 1764 খ্রিস্টাব্দে হয়েছিল, তাই না? তো এই বক্সারের যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা কি করেছিল বলতো, ভারতে তাদের যে আধিপত্য সেটা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছিল। বুঝতে পেরেছো? তাদের এই যে আধুনিক অস্ত্র রণকৌশল ও নৌবাহিনী সেটা এই ইংরেজদেরকে ভারতের শাসন ব্যবস্থা দখলে অনেক সাহায্য করেছিল, তাই না? সেই জন্যই তো তারা ভারতে এই বক্সারের যুদ্ধে জয়লাভ করে এবং তার ফলে ভারতে তারা স্থায়ী তাদের তোমার আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়। বুঝতে পারলে? সেই জন্য দেখবে তোমার ঐতিহাসিকগণ এই সামরিক ইতিহাস লেখার সময় এই ইংরেজদের উন্নত অস্ত্র, তাদের উন্নত রণকৌশল ও নৌবাহিনী আর তার পাশাপাশি মানে সুযোগ্য নেতৃত্বের উপর বেশি জোর দিয়েছেন। বুঝতে পারলে? ইংরেজরা এই সামরিক দিক দিয়ে এত পারদর্শী ছিল, তাদের যে উন্নত শস্ত্র এবং তাদের উন্নত রণকৌশলের জন্যই তারা ভারতবর্ষে টিকে গেছিল। আর বাকি যে সমস্ত তোমার বণিক যারা ছিল, যেমন হচ্ছে তোমার পর্তুগিজরা আর ফরাসিরা, এরা কিন্তু ইংরেজদের সঙ্গে পারেনি। বুঝতে পেরেছো? যার ফলে তাদেরকে ভারত থেকে সরে যেতে হয়েছিল। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা সামরিক ইংরেজদের যে
তারা যে সামরিক দিক দিয়ে দক্ষ বা পারদর্শী ছিল সেটা হচ্ছে তোমার উদাহরণ, তাই না? যার ফলে তারা ভারতবর্ষে স্থায়ীভাবে তাদের শাসন ব্যবস্থা কায়েম করতে সক্ষম হয়েছিল, যেখানে অন্যান্যরা পারেনি, তাদেরকে ভারত থেকে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল, বা তারা বাধ্য হয়েছিল ভারত থেকে ফিরে যেতে পুনরায় তাদের দেশে, তাই না? এমনকি দেখবে মানে ইংরেজ শাসকরাও মানে তারা নিজেরাও সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা স্বীকার করে বারবার সামরিক বাহিনীর সংস্কার করেছেন তারা নিজেরাও। সেজন্য দেখবে একজন ঐতিহাসিক যার নাম হচ্ছে স্পেয়ার, তিনি বলেছেন যদি সিভিল সার্ভিস গভর্নর জেনারেলের ডান হাত হয় তাহলে সেনাবাহিনী ছিল তার বাম হাত। বুঝতে পেরেছ? আর ভারতে ব্রিটিশ শাসনকালে এই সেনাবাহিনীর প্রধান কাজ ছিল তিনটি, যেমন দেশীয় রাজ্য জয়, বিদ্রোহ দমন করা, আর একটা হচ্ছে বিদেশি আক্রমণ প্রতিরোধ। বুঝতে পেরেছ? প্রথম দিকে তারা সেনাদের বেশিরভাগই তাদের যে সেনা তারা ছিল বিহার এবং উত্তরপ্রদেশের লোক। পরে আবার সেনাবাহিনীতে পাঠান, শিখ, গোর্খা জাতি থেকে লোক নেওয়া তারা শুরু করেছিল। তার কারণ হচ্ছে মানে তাদের কাছে মনে হয়েছিল যে এরা হচ্ছে দৈহিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী, ঠিক আছে? সেই জন্য তাদেরকে এই সেনাবাহিনীতে নেওয়া হতো। বুঝতে পারলে? এরপরে আমরা আরো উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর অভিযান। এটা ভারতের স্বাধীনতা সংগ্রামে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আজাদ হিন্দ বাহিনীর মধ্যে নারীদের নিয়ে গঠিত যে ঝাঁসি ব্রিগেড, তো সেই ঝাঁসি ব্রিগেডও স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, তাই না? এখানেও আমরা মানে এই যে সামরিক দিক দিয়ে এই যে পারদর্শিতার একটা পরিচয় এখানে পাচ্ছি, তাই না? তোমরা জানো নিশ্চয় এই আজাদ হিন্দ বাহিনীর এর মধ্যে নারীদের নিয়ে গঠিত যে ঝাঁসি ব্রিগেড সেইটা সম্পর্কে তোমরা জানো, তাই তো? তাহলে এখানেও আমরা একটা উদাহরণ হিসাবে পেলাম, তাই তো? আবার তার পাশাপাশি দেখো আরো একটা আমরা বলতে পারি, যেমন হচ্ছে 1965 এবং 1971 খ্রিস্টাব্দে যে ইঙ্গো পাক যুদ্ধ, ইন্দো পাক যে যুদ্ধ হয়েছিল, তো সেই যুদ্ধে ভারতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ভারতীয় সেনাদের যে মরণপণ লড়াই, সেটাও জাতীয়তাবাদের এক জ্বলন্ত উদাহরণ, তাই তো? তো এইখানেতে এই যে ভারতীয় সেনাদের যে মরণপণ এই যে লড়াই, তো এখানেতেও আমরা দেখতে পাচ্ছি মানে সামরিক এই যে তোমার কর্তৃত্ব বা যে ভ্যালু, যে মূল্য, এটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে দেখো আমরা মানে সেই প্রাচীন যুগেই বলো, মধ্যযুগেই বলো, আধুনিক যুগেই বলো, প্রত্যেক যুগেই মানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে, এবং তোমার এই উন্নতর হওয়ার সঙ্গে সঙ্গে এই সামরিক দিক দিয়ে মানে উন্নতি লাভ করার ফলে যে তোমার বিভিন্ন ক্ষেত্রে যে জয়লাভ করেছে, বা তারা যে তোমার নিজেদের আধিপত্য স্থাপন করেছে, নিজেদের জায়গাটাকে নিজেদের অধীনে এনে স্থায়ীভাবে নিজেদের ক্ষমতা যে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তার উদাহরণস্বরূপ আমরা অনেক কিছু জানতে পারলাম, তাই না? এখানে, তাই তো? এবার দেখো এই সামরিক ইতিহাস চর্চা বিষয়ে কয়েকটা গ্রন্থ তোমরা মনে রাখবে, যেমন আমি কয়েকটা নাম বলছি, যেমন যদুনাথ সরকারের মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া হয়েছে, আবার সুরেন্দ্রনাথ সেনের মিলিটারি সিস্টেম অফ দ্য মারাঠাস, তারপর উমাপ্রসাদের মিলিটারি কস্টিউম অফ ইন্ডিয়া, তারপরে কৌশিক রায়ের দ্য আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া, ওয়ার অ্যান্ড সোসাইটি ইন কলোনিয়াল ইন্ডিয়া, দ্য আর্মস ফোর্সেস অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে 1947 থেকে 2006, ঠিক আছে? আবার সুবোধ ঘোষের ভারতীয় ফৌজের ইতিহাস, ঠিক আছে? আর একটা হচ্ছে দীপ্তনীল রায় ও নিখিলেশ ভট্টাচার্যের সম্পাদিত, যেটার নাম হচ্ছে অস্ত্র চর্চা। তো এই গ্রন্থগুলো মনে রাখবে,
বুঝতে পারলে? তো এটা গেল সামরিক ইতিহাস, ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরিবেশের ইতিহাস। দেখো, পরিবেশের ইতিহাস, তাই তো, মানে হচ্ছে কি বলতো, এনভায়রনমেন্টাল সায়েন্স, তাই তো। আর এটার সাথে তোমরা সবাই পরিচিত, তাই তো। এই যে দেখো, বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, খাদ্যের পিরামিড, এই যে ব্যাপারগুলো, তো এখান থেকেই পরিবেশের ইতিহাস, তাই তো। এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো কি করে বলো তো? দেখো, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে প্রাণ জন্ম নিতে পারতো, তাই তো। সেই জন্য প্রাণের সৃষ্টি হয়েছে। আর প্রাকৃতিক পরিবেশটা সেই পর্যায়ে ছিল বলেই, তাই না। তাহলে কি বললাম, যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো কি করে? প্রথমে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে প্রাণ জন্ম নিতে পারতো, তাই না। সেই জন্য তো প্রাণের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক পরিবেশটা সেই পর্যায়ে ছিল বলেই তো। প্রাকৃতিক পরিবেশটা যদি সেই পর্যায়ে না থাকতো তাহলে তো প্রাণের সৃষ্টি হতো না, তাই না। সেই জন্য বলা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশটা সেই রকম পর্যায়ে ছিল, তাই সেখানে প্রাণের সৃষ্টি হয়েছে, মানে প্রাণ জন্ম নিতে পেরেছে। বুঝতে পেরেছ? তো সেখান থেকেই আস্তে আস্তে কি হয়েছে, বংশবৃদ্ধি হয়েছে। তো সেই বংশবৃদ্ধি হতে হতে তারপর বিপুল জনসংখ্যা, তাই তো। আর সেটা সবার ক্ষেত্রেই হতে পারে, মানুষের ক্ষেত্রেই বলো বা অন্যান্য জীব প্রজাতির ক্ষেত্রেই বলো, সবার ক্ষেত্রেই আমরা বলতে পারি, তাই না। তো দেখো, এই যে পরিবেশ, এই পরিবেশ সম্পর্কে জানবো। তো তার আগে বলি যে ইতিহাসের মুখ্য উপাদান হচ্ছে মানব সমাজ। বুঝতে পারলে? আর তার উপর পরিবেশের প্রভাব হচ্ছে সবচেয়ে বেশি। দেখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর এই সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ যে সাহিত্যিকরা আছেন না, তাদের কাহিনীতে পরিবেশের কথা উল্লেখ আছে, তারা উল্লেখ করেছেন, জানতে পারবে পড়লে। এই যে পরিবেশ না, পরিবেশ হচ্ছে দুই ধরনের। বুঝতে পেরেছো? একটা হচ্ছে, বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম, ঠিক আছে। যেটা প্রাকৃতিক পরিবেশ, যেমন প্রাকৃতিক, সেটা কি হতে পারে, যেমন হচ্ছে তোমার উদাহরণ দিলাম, যেমন ধরো হাওয়া বা বাতাস, ঠিক আছে। আর কৃত্রিম যেটা, সেটা হচ্ছে যেমন হচ্ছে তোমার এসির যে হাওয়া বা বাতাস, যেটা আমরা গরমকালে ব্যবহার করি, তাই তো। তো এই যে তোমার গরমকালে যে ব্যবহার করছি আমরা যে এসির হাওয়া, ঠিক আছে, কৃত্রিম উপায়ে যে তৈরি, ঠিক আছে। তো ওই কৃত্রিমতার জন্য ক্রমাগত কি হচ্ছে না, নগরায়ন ও আধুনিকতার প্রসারের ফলে শুষ্ক ও উষ্ণ হয়ে পড়ছে আবহাওয়া। বুঝতে পেরেছ? তাহলে কি বললাম, এই যে কৃত্রিমতার জন্য কি হচ্ছে না, ক্রমাগত নগরায়ন ও আধুনিকতার প্রসারের ফলে শুষ্ক ও উষ্ণ হয়ে পড়ছে আবহাওয়া, যার ফলে দেখবে বাতাসে বিভিন্ন ক্ষতিকারক গ্যাসীয় উপাদান এবং ধূলিকণার পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এখানে তো একটা বলে রাখি যে বায়ুর দূষণজনিত উল্লেখযোগ্য যে সমস্ত রোগ আছে তার মধ্যে মনে রাখবে, যেমন হচ্ছে একটা শ্বাসকষ্ট, তারপর হচ্ছে ত্বকের সমস্যা, ঠিক আছে, এগুলো হচ্ছে বায়ু দূষিত জনিত রোগ, মনে রাখবে। বুঝতে পারলে? তো দেখো, এই যে বললাম যে এই কৃত্রিমতার জন্য, এই যে নগরায়ন আধুনিকতার প্রসারের ফলে এই যে শুষ্ক এবং উষ্ণ হচ্ছে, তাই তো আবহাওয়া, তাই না। তো এই সবের প্রভাবে এই কি হচ্ছে না, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, তাই না। গ্রিন হাউস এফেক্ট
এই যে উষ্ণ মানে যে তোমার, তারপরে পাশাপাশি বিভিন্ন গ্যাসের কথা বলতে পারি, যেমন হচ্ছে তোমার গ্রিন হাউসের গ্যাসগুলো, যেমন CFC, CO2, CH4, মানে এখানে ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, তাই না, মিথেন, এই যে গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস, তো এই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে তার ফলে যেটা হচ্ছে, তাই তো, এই যে যেটাকে আমরা বলছি কি বলতো, যার ক্ষতিকর প্রভাব হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ্রিন হাউস এফেক্ট, তাই তো। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে কথাটা আমি বললাম একটু আগেই, যে ক্রমাগত নগরায়ন এবং আধুনিকতা প্রসারের ফলে কি হচ্ছে না, এই যে আবহাওয়া শুষ্ক এবং উষ্ণ হয়ে পড়ছে, তাই না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি, যার প্রভাব হিসেবে কি দেখা দিচ্ছে, গ্রিন হাউস এফেক্ট, তাই তো। যার ফলে কি হচ্ছে, পৃথিবীর যে উষ্ণতা, সেই উষ্ণতাটা বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে সুমেরু ও কুমেরুর বরফ গলছে, তাই তো, এগুলো তোমরা অবশ্যই জানো। তারপর হচ্ছে তোমার জলস্তর যেটা, সেটা সমুদ্রে কি হচ্ছে, বাড়ছে, তাই না। আবার তোমরা দেখতে পাবে যে ওই সুন্দরবনের কথা আমরা বলতে পারি, এটা আবার জিওগ্রাফি টপিক। দেখো সুন্দরবনের যেমন হচ্ছে বিভিন্ন দ্বীপ আছে সুন্দরবনে, তাই তো। তো সেই দ্বীপগুলো আস্তে আস্তে কি হচ্ছে বলতো, ডুবতে শুরু করছে। একটা সময় আবার এমন হবে যে সুন্দরবন দ্বীপটাই দেখবে জলের তলায় চলে গেছে। তো এইভাবে বুঝতে পেরেছো, যদি চলতে থাকে, তাই না, তাহলে কি হবে বলতো, আগামী দিনে পরিস্থিতি খুবই কিন্তু সংকটজনক হয়ে উঠবে, তাই না। তো এই নিয়ে সমাজতত্ত্ববিদগণ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই গ্রিন হাউস এফেক্টের ফলেই আবার দেবে অ্যালবেডোর পরিমাণ কমছে, অ্যালবেডোর যে পরিমাণ সেটা কমছে। এটাও দেখো ভূগোলের টপিক, তাই না, অ্যালবেডো তোমরা পড়েছো ভূগোলে, অবশ্যই তোমরা জানো অ্যালবেডোর সম্পর্কে, তাই তো। এই অ্যালবেডোটা কি বলতো, দেখো এই যে অ্যালবেডো, এটা হচ্ছে সূর্যরশ্মির কিরণ থেকে পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ে, আবার রিটার্ন ফিরে যায়। তাহলে কি বললাম, যে অ্যালবেডো যেটা, সেটা হচ্ছে সূর্যরশ্মির কিরণ, যেটা কি পড়ে, যেটা কি হয় না, যেটা পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ে আবার রিটার্ন ফিরে যায়। তাহলে অ্যালবেডো কি, বুঝতে পারলে, অ্যালবেডো হলো সূর্যরশ্মির কিরণ, যেটা পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ে আবার রিটার্ন ফিরে যায়, মানে পুনরায় ফিরে যায়। বুঝতে পেরেছো, এই যে রিটার্ন বা পুনরায় ফিরে যাওয়ার এই যে রশ্মির পরিমাণ, এটাকে বলা হচ্ছে অ্যালবেডো। বুঝাতে পারলাম। আর এই অ্যালবেডোর পরিমাণ হচ্ছে, মনে রাখবে, 34%। বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি 34%, ঠিক আছে। তো সেটার পরিমাণটা কি হচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ যে সূর্যরশ্মির যে কিরণ যেটা ভূপৃষ্ঠে আসছে, সেটা কিন্তু পুনরায় ফিরে যেতে পারছে না। তার কারণ কি বলতো, কেন ফিরে যেতে পারছে না, তার কারণ হচ্ছে এই যে গ্রিন হাউস এফেক্ট, এটা বাধা দিচ্ছে, তাই না। এই গ্রিন হাউস এফেক্টটা বাধা দিয়ে সেটাকে পৃথিবীর ভূপৃষ্ঠেই রেখে দিচ্ছে, বাইরে বেরোতে দিচ্ছে না, পৃথিবীর ভূত্বকটাকে ঠান্ডা হতে দিচ্ছে না, যার ফলে দিন দিন কি হচ্ছে, তাই উষ্ণতাটা বেড়ে যাচ্ছে, তাই না। আর সেই সঙ্গে আবার যুক্ত হচ্ছে কি বলতো, এই যে রাসায়নিক কারখানা, যেসব বজ্র পদার্থগুলো, সেইগুলো আবার কি হচ্ছে, সেইগুলো আবার আমাদের নদীর জল, পুকুরের জল, এগুলোতে নিয়মিত করে দূষিত হচ্ছে, তাই না। আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে কি হবে বলতো, তাহলে দেখবে একদিন আমাদের পরিবেশটা, আমাদের যে পরিবেশ, সেই পরিবেশ একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাই তো। বুঝতে পারলে। দেখো প্রত্যেকটা জিনিসের যেমন নেগেটিভ দিক থাকে, তার আবার পজিটিভ দিকও থাকে, তো তেমনি এরও পজিটিভ দিকও আছে। যেমন দেখো, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি করতে পারি না, কোনো দুর্যোগের বিপদের আভাস আগাম পেয়ে যেতে পারি। তো এই কৃত্রিম উপগ্রহের সাহায্যেও কিন্তু আমরা কোনো দুর্যোগের বিপদের যে আভাস, সেটা আমরা আগাম পেয়ে যাই। যেমন ধরো আমরা উদাহরণস্বরূপ একটা বলতে পারি যে উড়িষ্যার যে ফণী যেটা হয়েছিল, ফণী ঝড়ের যে বিভ্রাট দেখা গিয়েছিল, তো তার আভাস আমরা আগে পেয়ে গিয়েছিলাম, সেই জন্য আমরা সতর্ক হতে পেরেছিলাম, তাই না। তো এটা একটা পজিটিভ দিক আমরা বলতে পারি, ঠিক আছে।
তার মানে কি বলতো, দেখো আজ এই কৃত্রিম উপগ্রহ এই প্রাকৃতিক দুর্যোগের আগাম আভাস দিতে পারায় সভ্যতা কিছুটা হলেও রক্ষা পাচ্ছে, তাই তো? তাহলে এটা একটা ভালো গুণ, তাই না? এটা একটা পজিটিভ দিক, এটা আমরা বলতে পারি, এটা আমরা অস্বীকার করতে পারি না। দেখো এখান থেকে তাহলে অনেক শর্ট কোশ্চেন আসবে, তাই না? যেমন দেখো এখানে তোমার কৃত্রিম যে পরিবেশ সেটার উদাহরণ, প্রাকৃতিক পরিবেশ, তারপরে গ্রিন হাউস এফেক্টটা কি, তাই না? গ্রিন হাউস গ্যাসগুলোর নাম, ঠিক আছে? এই বায়ু দূষণজনিত রোগের নাম, তারপর এখানে অ্যালবেডোর পরিমাণ কত, অ্যালবেডো কি, ঠিক আছে? এই শর্ট কোশ্চেনগুলো এখান থেকে হবে। আর এখান থেকে দেবে আমি যেটা তোমাদেরকে বললাম এতক্ষণ ধরে, এটা ভালো করে পড়বে, দেবে এখান থেকে অনেক অনেক শর্ট কোশ্চেন হবে। এখান থেকে তোমরা শর্ট কোশ্চেনগুলো লিখে নেবে, বুঝতে পারলে? ভালো করে ভিডিওটা দেখবে এবং এখান থেকে শর্ট কোশ্চেনগুলো লিখবে, বুঝতে পারলে? ডিটেলসে দেখো এই যে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব এবং জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের যে প্রতিক্রিয়া, সেটা এখন ইতিহাস চর্চায় ঢুকে পড়েছে। গড়ে উঠেছে বিভিন্ন পরিবেশ আন্দোলন, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, আপিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তো এই যে বিভিন্ন আন্দোলনগুলো গড়ে উঠেছে, তো সেই আন্দোলনগুলো সম্পর্কে আমরা এরপর জানবো, ঠিক আছে? তো দেখো এই বিভিন্ন পরিবেশ আন্দোলনগুলো জানার আগে আমরা আগে জেনে নিই যে পরিবেশ আন্দোলন বলতে কি বোঝায়, ঠিক আছে? দেখো পরিবেশ আন্দোলন বলতে সেই সকল আন্দোলনকে বোঝায় যে আন্দোলনগুলি পরিবেশের বিভিন্ন উপাদানগুলির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখা, সংরক্ষণ করা, পরিবেশের দূষণ ও অবক্ষয় প্রতিরোধ করা এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে মানব জাতির স্বার্থে করা হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে পরিবেশ আন্দোলন বলতে সেই সকল আন্দোলনকে আমরা বুঝি যেই আন্দোলনগুলি পরিবেশের বিভিন্ন উপাদানগুলির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখা, সংরক্ষণ করা, পরিবেশের দূষণ ও অবক্ষয় প্রতিরোধ করা এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে মানব জাতির স্বার্থে রক্ষা হয়ে থাকে। বোঝা গেছে যে মানব জাতির স্বার্থে করা হয়ে থাকে, ঠিক আছে? তো এইরকমই কয়েকটি ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলনের নাম আমি বলছি, দেখো তোমরা বোর্ডের দিকে তাকাও, আমি লিখেছি। একটা হচ্ছে ২০ আন্দোলন, চিপকো আন্দোলন, আপিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, জঙ্গল বাঁচাও আন্দোলন, তেহরি বাঁধ সংঘাত, ঠিক আছে? এবারে দেখো তাহলে প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে ২০ আন্দোলন, ঠিক আছে? দেখো এই যে ২০ এটা হচ্ছে পশ্চিমী থর মরুভূমি এবং উত্তর ভারতের একটি ধর্মীয় সম্প্রদায় হচ্ছে ২০, ঠিক আছে? বুঝতে পারলে? ২০ হলো পশ্চিমী থর মরুভূমি এবং উত্তর ভারতের একটি ধর্মীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা যিনি, তিনি হলেন গুরু মহারাজ জাম্বোজি, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, এই যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা প্রকৃতির উপাসক, ঠিক আছে? এরা ছিলেন প্রকৃতির উপাসক, মানে প্রকৃতির আরাধনা করতেন, ঠিক আছে? তো এরা পরিবেশ রক্ষার্থে এক আন্দোলন শুরু করেছিলেন কত খ্রিস্টাব্দে? ১৭০০ খ্রিস্টাব্দে, মনে রাখবে ১৭০০ খ্রিস্টাব্দে পরিবেশ রক্ষার্থে এক আন্দোলন হয়েছিল, যেটাকে আমরা বলছি ২০ আন্দোলন। আর মনে রাখবে এই আন্দোলনটা যিনি প্রথম শুরু করেছিলেন তিনি হচ্ছেন এই সোমবাজি, তার নাম হচ্ছে সোমবাজি, মনে রাখবে, বুঝতে পারলে? তার মানে ২০ আন্দোলনে যিনি প্রধান নেতৃত্ব দিয়েছিলেন, যার হাত ধরে এই আন্দোলন শুরু হয়েছিল ২০ আন্দোলন, তিনি হচ্ছেন সোমবাজি, মনে রাখবে ভালো করে, ঠিক আছে? পরবর্তীকালে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অমৃতা দেবী বিষ্ণয়, মনে রাখবে। আর তিনি যখন নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়টা হচ্ছে ১৭৩০ খ্রিস্টাব্দ, ঠিক আছে? এই যে গাছ বাঁচাতে, গাছকে ধরিয়ে ধরে এই আন্দোলনটা শুরু হয়েছিল, বুঝতে পারলে? তাহলে মনে রাখবে গাছ বাঁচাতে, গাছকে জড়িয়ে ধরে এই ২০ আন্দোলন ভারতে প্রথম শুরু হয়েছিল। আর ভারতে প্রথম শুরু করেছিল
এই বিষ্ণয় সম্প্রদায়। বোঝা গেছে কি বললাম? এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কি, সেটা হলো চিপকো আন্দোলন। ঠিক আছে, দেখো চিপকো, এই যে বললাম চিপকো, চিপকোটা হচ্ছে, এটা হচ্ছে হিন্দি ভাষা। ঠিক আছে, তো হিন্দি ভাষায় এই যে চিপকো, এই চিপকো শব্দটির অর্থ হচ্ছে কি বলতো? আলিঙ্গন করা, মানে জড়িয়ে ধরা। আলিঙ্গন করা মানে হচ্ছে জড়িয়ে ধরা। ঠিক আছে, মনে রাখবে। 1700 নয়, 1973 সালে মার্চ মাসে, কি বললাম? 1973 সালে মার্চ মাসে স্থানীয় যে ঠিকাদার, সেই স্থানীয় ঠিকাদারদের গাছ কাটার বিরুদ্ধে এই উত্তরাখণ্ডের চামেলি জেলার গোপেশ্বর নামক পাহাড়ি গ্রামে চিপকো আন্দোলনের সূত্রপাত হয় প্রথম। বুঝতে পারলে? আর একবার বলছি, ভালো করে মনে রাখবে। 1973 সালে মার্চ মাসে স্থানীয় ঠিকাদারদের গাছ কাটার বিরুদ্ধে উত্তরাখণ্ডের চামেলি জেলার গোপেশ্বর নামক পাহাড়ি গ্রামে এই চিপকো আন্দোলনের সূত্রপাত হয়। ঠিক আছে, আর এই আন্দোলন যার হাত ধরে প্রথম শুরু হয়েছিল তিনি হচ্ছেন সুন্দরলাল বহুগুণা। মনে রাখবে, তার মানে এই চিপকো আন্দোলনে যিনি প্রধান নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সুন্দরলাল বহুগুণা। মনে রাখবে নামটা, ভুলবে না। তাছাড়াও চিপকো আন্দোলনে আরো অনেকে নেতৃত্ব দিয়েছিলেন, যেমন হচ্ছে গৌরী দেবী, তারপরে হচ্ছে চণ্ডী প্রসাদ ভাট, এনাদের নামগুলো মনে রাখবে। বুঝতে পারলে? এই আন্দোলনের অপর একটা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে প্রচুর মহিলাও কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিল। ঠিক আছে, তো এই আন্দোলনটাও ভালো করে মনে রাখবে। এই চিপকো আন্দোলন সম্পর্কে তোমরা আগে পড়েছো, তাই তো? তোমরা ক্লাস 8-এ পড়েছো দেখবে চিপকো আন্দোলন সম্পর্কে, তাই না? তোমরা বুঝতে পারবে, এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, তাই তো? এরপরে তোমরা যেটা জানবে সেটা হচ্ছে কি আন্দোলন? আপিক্কো আন্দোলন। ঠিক আছে, কি আন্দোলন বললাম? আপিক্কো। দেখো, কন্নড় ভাষায় আপিক্কো শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা, তার মানে জড়িয়ে ধরা। ঠিক আছে, এটা হচ্ছে কন্নড় ভাষায়। আগে যেটা বললাম সেটা হচ্ছে হিন্দি ভাষায় চিপকো কথার অর্থ হচ্ছে আলিঙ্গন করা। ঠিক আছে, আর কন্নড় ভাষায় এই আপিক্কো কথার অর্থ হচ্ছে আলিঙ্গন করা। ঠিক আছে, 1983 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 1983। ঠিক আছে, 1983 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার শিরসি অঞ্চলের সালকানি বনা অঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলনের সূত্রপাত হয়। কোথায় বললাম? আর একবার বলছি, দেখো, 1983 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার শিরসি অঞ্চলের সালকানি বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলনের সূত্রপাত হয়। ঠিক আছে, এবং এই আন্দোলনে যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন পান্ডুরাম হেগড়ে। ঠিক আছে, মনে রাখবে নামটা। এই আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? না প্রাচীন জীবনযাত্রার ভিত্তি প্রস্তরকে ধ্বংস করতে না দেওয়া এবং জঙ্গলকে ব্যবসায়িক কাজে লাগাতে না দেওয়া, এটাই ছিল এই আন্দোলনের প্রধান লক্ষ্য। বুঝতে পারলে? এরপরে আসছি সাইলেন্ট ভ্যালি আন্দোলন। দেখো, কেরালার পালাক্কাড় জেলার পশ্চিমঘাট পর্বতমালার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত যে চিরহরিত অরণ্য, তো সেই চিরহরিত অরণ্য অঞ্চলের নাম হলো সাইলেন্ট ভ্যালি। ঠিক আছে, সেখানে একটা নদী আছে, দেবে কুন্তি নদী। সেই কুন্তি নদীর সংলগ্ন এই অরণ্যের গ্রামীণ এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য অরণ্য ধ্বংসকে কেন্দ্র করে কিছু শিক্ষক নিয়ে গঠিত একটা এনজিও ও কেরালা সাহিত্য পরিষদ
এই 1973 খ্রিস্টাব্দে এই আন্দোলন শুরু করে। বুঝতে পারলে? আর এই আন্দোলনের ফলে এই 1985 খ্রিস্টাব্দে এই অঞ্চলটিকে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এটা মনে রাখবে। আর তার মানে এখান থেকে অনেক শর্ট কোশ্চেন পাবে। আমি এখানে যে পরিবেশ আন্দোলনগুলো পড়াচ্ছি এখান থেকে অনেক শর্ট কোশ্চেন পাবে। বুঝতে পারলে? তো এগুলো একটু লিখে নেবে এখান থেকে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে জঙ্গল বাঁচাও আন্দোলন। ঠিক আছে, দেখো জঙ্গল বাঁচাও যে আন্দোলন, এটা হচ্ছে ঝাড়খণ্ডের সিংভূম জেলার একটা উপজাতি সম্প্রদায় সরকারের বননীতির বিরুদ্ধে এই আন্দোলনটা করেছিল। ঠিক আছে, এবং সময়টা হচ্ছে 1982 খ্রিস্টাব্দে। বুঝতে পারলে? সরকার এই অঞ্চলের যে স্বাভাবিক অরণ্য সেটাকে কেটে সেখানে সেগুন গাছের চাষ করতে চেয়েছিল সরকার। বুঝতে পারলে? সেই জন্য সরকারের এই বননীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল এই ঝাড়খণ্ডের সিংভূম জেলার এক উপজাতি সম্প্রদায়, যেটাকে বলা হচ্ছে জঙ্গল বাঁচাও আন্দোলন। ঠিক আছে, এবং সেটা হয়েছিল 1982 খ্রিস্টাব্দে, মনে রাখবে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। কি বললাম? নর্মদা বাঁচাও আন্দোলন। দেখো, হ্যাঁ, এরপরে যেটা সেটা বললাম যে নর্মদা বাঁচাও আন্দোলন, তাই তো? এই মধ্যপ্রদেশ আর গুজরাট সরকারের যৌথ উদ্যোগে খরা প্রতিরোধ, কৃষি জমিতে জলসেচের বন্দোবস্ত করা, জলবিদ্যুৎ উৎপাদন ও অর্থনীতির উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ পরিকল্পনার রূপায়ণের কর্মসূচি নিয়ে এই নর্মদা প্রকল্প তৈরি করা হয়। বুঝতে পারলে কি কি বললাম? যে মধ্যপ্রদেশ আর গুজরাটের সরকারের যৌথ উদ্যোগে খরা প্রতিরোধ, কৃষি জমিতে জলসেচের বন্দোবস্ত করা, জলবিদ্যুৎ উৎপাদন, তার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত এক পরিকল্পনা তারা করেছিল এবং তার কর্মসূচি নিয়েই এই পরিকল্পনাটাকে তৈরি করা হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে কি নর্মদা প্রকল্প। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে এই নর্মদা প্রকল্পটা কি। এবার দেখো, এই যে নর্মদা সাগর ও সর্দার সরোবর বাঁধ তৈরি করতে প্রচুর কৃষি জমি নষ্ট, বনভূমি নষ্ট এবং তার পাশাপাশি লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে এই হওয়ায় এই যে বললাম কৃষি জমি নষ্ট, বনভূমি নষ্ট হয়ে যাওয়া, লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছিল। তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে একজন সমাজ সেবিকা যার নাম হচ্ছে মেধা পাটেকর, তিনি এক আন্দোলন শুরু করেছিলেন যেটার নাম হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। বোঝা গেছে? তার মানে এই নর্মদা বাঁচাও আন্দোলনে যিনি প্রধান নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন মেধা পাটেকর, মনে রাখবে। আর পরে আবার এই মেধা পাটেকরকে অনেকেই সমর্থন করেন এবং তারাও এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন। যেমন তাদের নামগুলো একটু মনে রাখবে, যেমন বাবা আমতে, লেখিকা ছিলেন একজন বিখ্যাত যিনি হচ্ছেন অরুন্ধতী রায়, তিনিও, আর একজন অভিনেতা তোমরা সবাই জানো আমির খান। ঠিক আছে, তো এনারা সবাই এই মেধা পাটেকরকে সমর্থন করেছিলেন এবং এই নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বুঝতে পারলে? তো এনাদের নামগুলো শুধু মনে রাখবে। বোঝা গেছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তেহরি বাঁধ সংঘাত। তো এইটা জানার আগে আর একটা কথা বলি, এই নর্মদা বাঁচাও আন্দোলন এটা শুরু হয়েছিল মনে রাখবে 1985 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা মনে রাখবে 1985 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। তো দেখো, এরপরে হচ্ছে তেহরি বাঁধ সংঘাত। ঠিক আছে, এই তেহরি বাঁধ তৈরির বিরুদ্ধে এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সুন্দরলাল বহুগুণা, এটা মনে রাখবে। ঠিক আছে, আর 1980 সাল থেকে 2004 সাল পর্যন্ত দীর্ঘ আন্দোলন চলেছিল। আর এই আন্দোলনটা যিনি চালিয়েছিলেন তিনি হচ্ছেন এই সুন্দরলাল বহুগুণা। বুঝতে পারলে? তো এটুকু মনে রাখবে তাহলেই হবে। ঠিক আছে, তো এই পরিবেশ আন্দোলনগুলো একটু ভালো করে পড়ে নেবে যেগুলো আমি বললাম। ঠিক আছে, আর এখান থেকে অনেক শর্ট কোশ্চেন হবে, সেগুলো তৈরি করে নিও, এখান থেকেই পেয়ে যাবে। বুঝতে পারলে? এরপরে আমরা আসছি তাহলে এই পরিবেশের গুরুত্বটা কি, তাই তো? দেখো, এই যে পরিবেশের ইতিহাস,
তো এই পরিবেশের ইতিহাসটা বিভিন্ন দিক দিয়েই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, পরিবেশের ইতিহাস ভূগোলের ও জীববিদ্যার শিক্ষা দেয়, তাই না? তোমরা বুঝতে পেরেছো, আমি আগেই পরিবেশের ইতিহাস যখন প্রথমটা শুরু করলাম তখন ওখানে দেবে তোমার ভূগোলের অনেক প্রসঙ্গ এসছে, তাই না? তো এখানে ভালোই বুঝতে পারছো যে পরিবেশের ইতিহাস ভূগোলের ও জীববিদ্যার শিক্ষা দেয়। বিভিন্ন অঞ্চল ও সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কেও আমরা জানতে পারি, তাই না? দ্বিতীয়ত আমরা কি বলতে পারি, যে পরিবেশ সংকটের কারণ ও তার সমাধান সম্পর্কে জানা যায়, তাই না? আর কি জানতে পারি, দেখো আর কি গুরুত্বপূর্ণ, যেমন সেচ ব্যবস্থা, অর্থাৎ জলাধার, নদীবাঁধ, খাল খনন, হ্যাঁ, এগুলো পরিবেশের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি করে সেই বিষয়ে কিন্তু ধারণা লাভ করতে পারি, তাই না? আর কি, যেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট, দেখো অরণ্য ধ্বংস, তারপরে ভূমিক্ষয় রোধ করে পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রেও আমাদেরকে সাহায্য করে, তাই না? অরণ্য ধ্বংস, ভূমিক্ষয় রোধ করে পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সাহায্য করে, তাই তো? আর একটা জিনিস দেখো, এই যে সচেতনতা বৃদ্ধির কথা বললাম না, এই প্রসঙ্গে বলি, যেমন উপনিবেশিক শাসনকালে ভারতে সাম্রাজ্যবাদী যে শাসক গোষ্ঠী তারা বন্যজ সম্পদকে নানাভাবে ধ্বংসের চেষ্টা করেছিল। সেই জন্য দেখবে উপজাতির সম্প্রদায়রা ক্ষতিগ্রস্ত হয় এবং সেই জন্য তারা সেই বনজ সম্পদকে রক্ষার ত্যাগিয়ে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নানা প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। এই যে কথাগুলো বলছি না, এগুলো দেখবে তোমাদেরই আছে সিলেবাসে, তোমরা পড়বে, দেবে উপজাতিদের যে বিদ্রোহ, তো তখন তোমরা যখন পড়বে সেখানে জানতে পারবে, তোমাদেরই আছে সিলেবাসে, হ্যাঁ, তখন তোমরা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। এবং এই যে বনজ সম্পদকে কেটে দেওয়ার ফলে, অর্থাৎ ধ্বংস করে দেওয়ার ফলে এই যে উপজাতিগুলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিভিন্ন প্রতিরোধ আন্দোলন গড়ে চলেছিল, সেই আন্দোলনগুলো সম্পর্কেও তোমরা জানবে। বুঝতে পেরেছো? তাহলে এটাও আমরা এখান থেকে জানতে পারছি। তাছাড়া আরো অনেক জিনিস, এই যে যে আন্দোলনগুলোর কথা বললাম, পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন, যেমন তোমার চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, আপিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, তো এইগুলো থেকেও কি হচ্ছে না, পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধির একটা পরিচয় বহন করছে, তাই না? তাহলে এটাও হচ্ছে আমরা জানতে পারছি। তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক, বুঝতে পারলে? এখানেও গুরুত্ব থেকে যায়। তাহলে বোঝা গেছে আমি কি বলতে চাইলাম। তো এটা একটু ভালো করে পড়বে যে পরিবেশের যে ইতিহাস চর্চা তার গুরুত্ব কোথায়, ঠিক আছে, বা তার গুরুত্বটা কি, বুঝতে পারলে? এটা একটু পড়বে। এরপর দেখো, যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি যে প্রতি ক্ষেত্রে যেমন আমি বলি, তো এখানেও বলছি যে তোমার এই পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ক যে গ্রন্থ সেইগুলোর নাম তোমরা মনে রাখবে, ঠিক আছে? আর তোমার যে সমস্ত পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ক যে সমস্ত ইতিহাসবিদ আছেন তাদের নামগুলো একটু মনে রাখবে। যেমন হচ্ছেন ইরফান হাবিব, মাধব গাডগিল, রামচন্দ্র গুহ, তারপরে হচ্ছে তোমার মহেশ রঙ্গরাজন, বসন্ত সবেরওয়াল, ঠিক আছে? এদের নামগুলো মনে রেখো, বুঝতে পারলে? আর দেখো গ্রন্থগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই গ্রন্থগুলো মনে রাখবে, ভুলবে না একদম। যেমন হচ্ছে তোমার র্যাচেল কার্সনের লেখা দ্য সাইলেন্ট স্প্রিং, ঠিক আছে? তারপরে হচ্ছে ইরফান হাবিবের যেটা হচ্ছে পিপলস হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এই দুটো গ্রন্থই। আর একটা গ্রন্থ আছে যেটা হচ্ছে তোমার রিচার্ড গ্রফটের গ্রিন এম্পিরিয়ালিজম, ঠিক আছে? এটা মনে রাখবে, অনেক সময় পড়ে যে গ্রিন এম্পিরিয়ালিজম হচ্ছে তোমার গ্রন্থটি রচয়িতা কে, তখন তোমাদেরকে বলতে হবে যে রিচার্ড গ্রফট, বা ঘুরিয়েও কোশ্চেন হতে পারে যে রিচার্ড গ্রফটের পরিবেশ সংক্রান্ত যে গ্রন্থ সেটার নাম কি, তখন বলবে গ্রিন ইম্পেরিয়ালিজম, ঠিক আছে? এটা মনে রাখবে, বুঝতে পারলে? তাছাড়া আরো অনেক গ্রন্থ আছে, যেমন হচ্ছে তোমার শুভেন্দু গুপ্তর প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা, তারপরে হচ্ছে আবির লাল মুখোপাধ্যায় রচিত শব্দের আশীর্বাদ, শব্দের অভিশাপ, তারপরে হচ্ছে সমিত করে রচিত বিপন্ন পরিবেশ, বিপন্ন মানুষ,
এই পরিবেশের গ্রন্থগুলো ভালো করে মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, আজ আমি যতটা পড়ালাম, হ্যাঁ, তোমাদের তো ভালো করে দেখো ভিডিওটা এবং বোঝার চেষ্টা করো এবং ভালো করে পড়বে, ঠিক আছে? আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে যতদূর সম্ভব আমি তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।